বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় কৃষকের বাজার সংযোগ বৃদ্ধির উপায়। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221, পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশবেতারকুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি। বাংলাদেশের কৃষি উন্নয়নের সাথে বাংলাদেশের উন্নয়ন জড়িত। বিশেষ করে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে অনন্য ভূমিকা রেখে চলছেন। তো আসুন আমরা আজকে বিস্তারিত জেনে নিব আমাদের একজন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আপনাকে এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মহসিন, আপনাকেও ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমার যে প্রশ্নটি প্রথমেই থাকবে যে বাজার সংযোগ বলতে আমাদের কি বোঝায়, এই বিষয়টা একটু যদি আপনি বলতেন। আচ্ছা, ধন্যবাদ মহসিন মিজি এবং শ্রোতাবৃন্দ সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা আপনি উত্থাপন করছেন সেটা হচ্ছে কৃষকের বাজার সংযোগ বৃদ্ধির উপায়। আপনি জানেন বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃষক কেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, উৎপাদন করে উঠছে না, তার চাহিদা মাফিক সে বিক্রি করতে পারতেছে না, বাজারটা বিভিন্ন ভাবে ও অন্যভাবে কন্ট্রোল হয়ে যাচ্ছে, কৃষক বাজারে প্রবেশাধিকার পাচ্ছে না। বিশেষ করে গ্রামীণ যে সমস্ত কৃষক, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, তারা বড় বাজারে প্রবেশ করতে পারতেছে না। এইসব বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বাজার সংযোগ, যেটাকে আমরা ইংরেজিতে বলি মার্কেট লিঙ্কেজ সহজ ভাষায়, এই কথাটা এখন বর্তমানে বেশ প্রচলিত এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং সরকারের তরফ থেকে এটা। আপনি যে কথাটা বলছেন আসলে বাজার সংযোগ বলতে কি বোঝায়, আমরা সহজভাবে বলতে পারি বাজারের সাথে সংযুক্ত থাকাকে বাজার সংযোগ বলা হয়। বাজারের সাথে কারা সংযুক্ত থাকবে, এক্ষেত্রে বলা হচ্ছে কৃষক। বিশেষ করে গ্রামীণ, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, তারা বাজার সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বাজারের তার যে উৎপাদিত পণ্যটা যেটা সে সরবরাহ করবে সেটা পরিষেবা যে আছে বাজারের, এই সমস্ত পরিষেবার সাথে একটা সংযুক্ত থাকাকে আমরা বোঝাচ্ছি। এছাড়া তার উৎপাদিত পণ্যটা কোন বাজারে বিক্রি করলে সে লাভবান হবে, ন্যায্য মূল্য পাবে এবং তার ঝুঁকি ব্যবস্থাপনা কমে যাবে, এসব বিষয় থেকে কিন্তু আমরা কৃষকদের সাথে মার্কেট লিঙ্কেজ বৃদ্ধির কথাটা বলে থাকি সবসময়। মূলত বাজারের সাথে যোগাযোগ রক্ষা করাটাকে আমরা বাজার সংযোগ বলছি। তো কৃষকের ক্ষেত্রে বাজার সংযোগটার যে প্রয়োজনীয়তাটা কেন, এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাজার সংযোগ, যেহেতু কৃষক পণ্য উৎপাদন করে বিশেষ করে তার নিজস্ব ভোগ এবং বেশিরভাগই তার বিক্রি, যেটা তার অর্থনৈতিক অবস্থা সচ্ছল হবে, তার উৎপাদনশীলতা বাড়বে। কারণ একজন কৃষক যখন তার পণ্যটা বিক্রি করে ন্যায্য দাম পাবে, অধিক লাভবান হবে, তখন সে কিন্তু পরবর্তী উৎপাদনে যাবে, অন্যথায় সে উৎসাহ হারিয়ে ফেলবে। এখন বর্তমান আমাদের দেশে যে বর্তমান বাজার ব্যবস্থাপনা, সেটা কিন্তু সনাতনী পদ্ধতি, অনেকটা ওই রকম ভাবে আধুনিকায়ন হয় নাই। বিশেষ করে গ্রামের যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক বৃন্দ আছে, তাদের উৎপাদিত পণ্যের পরিমাণ কিন্তু বেশি না, অল্প পরিমাণ। তারা গ্রামের সেই খামারের আশেপাশে যে সমস্ত খুচরা বিক্রেতা আছে অথবা স্থানীয় বাজার আছে, সেখানে নরমালি বিক্রি করে। তখন তারা ওই ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা কিন্তু মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের উপর ডিপেন্ডেন্ট হইতে হয়। বিশেষ করে ফরিয়া, কারবারি, পাইকার, এদের উপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগে। তখন কথাই আছে, একটা প্রচলিত আছে যে ব্যবসায়ীদের ভিতরে একটা সিন্ডিকেট কাজ করে। তখন কৃষকরা কিন্তু অত বেশি ঐক্যবদ্ধ না, একতাবদ্ধ না, যতটা না ব্যবসায়ীরা একতাবদ্ধ। ফলে কৃষক যখন একাই তার পণ্যটা বিক্রি করে, তখন তার মধ্যে যে দর কষাকষির যে ভাব, এটা কিন্তু কমে যায়, পারে না সেই ওই ব্যবসায়ী গ্রুপদের সাথে। এই জন্যই বলা হচ্ছে বাজার সংযোগ, যদি বাজারের সাথে যদি সেই লিঙ্কেজটা বজায় রাখতে পারে, তাহলে তার দর
কষাকষির ক্ষমতাটা বেশি বাড়বে বাড়বে। এবং তার ঝুঁকি ব্যবস্থাপনাটা কমবে। তার জি। ঝুঁকির যে থাকে পণ্য বিক্রির ক্ষেত্রে চাহিদা মতো বিক্রি করতে পারলো কিনা, তার জি। পণ্যটা সঠিক সময়ে সরবরাহ করতে পারলো কিনা, সেই ক্ষেত্রে কৃষকের কিন্তু বাজার সংযোগটা অতীব গুরুত্বপূর্ণ। জি। হুম। ধন্যবাদ আপনাকে আরো স্যার। বলবো এই বিষয়ে। জি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় কৃষকের বাজার সংযোগ বৃদ্ধির উপায়। আর এই বিষয়ে যদি বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন 013309500421। পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি চমৎকার ভাবে প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে পণ্যের ন্যায্য দাম পেতে বাজার সংযোগ কিভাবে ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন মহসিন। আসলে প্রায় সময় তো আমরা বলেই থাকছি কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। জি। হ্যাঁ? কৃষক চায় ন্যায্য মূল্য, ব্যবসায়ীরা চায় বেশি মূল্য, আবার ভোক্তারা চায় কম মূল্য। জি। যেটা বাস্তবে আমরা দেখছি। সেক্ষেত্রে এই ৩ মূল্যকে সমন্বয় করে কিন্তু একটা স্থিতিশীল মূল্য নির্ধারণ করা কিন্তু খুব কঠিন। জি। এক্ষেত্রে কৃষক কিন্তু বেশি মূল্য, বেশি লাভ করবে তেমন কিন্তু প্রত্যাশা তারা করে না। তারা চায় তাদের উৎপাদন খরচ উঠে এসে জি। 5% বা 10% যদি লাভ তারা করতে পারে তাতে তাদের চলে। এখন ন্যায্য মূল্য বলতে আমরা বুঝি তাদের উৎপাদন খরচ উঠে আসার পরে 5% লাভও যদি হয় তাও তাদের ন্যায্য মূল্য পেয়েছে বলে আমরা ধরে নিতে পারি। এখন ন্যায্য মূল্য পেতে হলে বাজার সংযোগ কিভাবে কাজে দিবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আপনি জানেন গ্রামে অনেক ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক আছে, তারা কিন্তু বড় বড় বাজারের সাথে তাদের প্রবেশাধিকারটা সীমিত। তারা দুটা কারণে হয় নিজের ইচ্ছেই যেতে চায় না, অথবা যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক রকমের কষ্ট পোহাতে হয়। গাড়ির বিষয় আছে, পরিবহনের বিষয় আছে, তাদের যে উৎপাদিত পণ্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের সেই উৎপাদিত পণ্যের পরিমাণ কিন্তু বেশি না, অল্প। এখন এই অল্প পণ্য নিয়ে যদি সেই আপনার ওই মার্কেটে নিতে চায় তাহলে তার পরিবহন খরচ বেড়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে কিন্তু আলু উৎপাদন খরচ প্রতি কেজি পড়ছে প্রায় 17 টাকা পার কেজি। আমরা দেখেছি বিভিন্ন নিউজ মিডিয়াতে একজন কৃষক সে আলু বিক্রি করছে 12 টাকায়, 14 টাকা, এখানে লস। তাহলে তার ন্যায্য মূল্য পাওয়া তো দূরের কথা, কিন্তু তার দামটাও উঠে আসছে না। এইটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের দেশে এই প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, বিশেষ করে মাঝারি কৃষক পর্যন্ত বাজার সংযোগ যেটাকে বলা হয় মার্কেট লিঙ্কেজের একটা স্বল্পতা রয়েছে। আমরা আমাদের কৃষক ভাইরা বিশেষ করে তারা উৎপাদনের দিকে যতটা না মনোযোগী, ওই বিপণনের ক্ষেত্রে বিশেষ করে তার পণ্যটা বিক্রির ক্ষেত্রে একেবারে উদাসীন বলতে তারা ধরেন আমি একটু দূরের মার্কেটে গিয়ে একটু মার্কেটটা যাচাই করলাম, কোন মার্কেটে আমার এই পণ্যের চাহিদা আছে, কোন মার্কেটের একটু দাম বেশি পাওয়া যাবে। আমরা কিন্তু সাধারণ কৃষকরা কিন্তু অত কষ্ট করতে চাই না, অত দূরে যায় না। হয়তো বড় কৃষকরা বা মাঝারি কৃষকরা যায়, কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের যেহেতু পণ্যের পরিমাণ কম, তারা নির্ভর করে ফরিয়া এবং ব্যাপারীদের উপর বা পাইকারদের উপর তারা পণ্যটা নিয়ে রাখে, হয় আশেপাশের স্থানীয় বাজারে বিক্রি করলো অথবা ফরিয়া ব্যাপারীর কাছে দিয়ে দিল। এই সুযোগটা কিন্তু ফরিয়া ব্যাপারীরা বা ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা, গ্রামের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তারা কিন্তু কাজে লাগাচ্ছে। এমন হয় কি অনেক কৃষক আমি দেখছি জিম্মি হয়ে পড়ে, তার অল্প পণ্য নিয়ে এসে কতক্ষণ বসে থাকবে। এই জন্যই মার্কেট লিঙ্কেজটা যদি আপনি বাড়ানো যায়, বিশেষ করে ক্ষুদ্র কৃষকরা যদি বিভিন্ন বাজার যাচাই করার অভ্যাসটা যদি গড়ে ওঠে, তখন কিন্তু সে বাজার সম্পর্কে একটা ধারণা পায়, তার পণ্যটার কি কি চাহিদা আছে, অথবা কোন পণ্যটার ওই বাজারে চাহিদা বেশি, কোন পণ্যটা কত দামে বিক্রি করতেছে, এবং ওই বাজারের মার্কেটিং ফেসিলিটিসটা কিরকম আছে, অর্থাৎ তার পণ্যটা নিলে সে কোথায় রাখবে, ওইখানে ওয়াশিংয়ের সুযোগ আছে কিনা, রাখার সুযোগ আছে কিনা, স্টোরের সুযোগ আছে কিনা, অনেক কিছু বিষয় আছে যেটাকে আমরা বলি বাজারের পরিষেবা। আমাদের আসলে একটা দুর্বলতা যেটা আমরা দেখি, বাজার কাঠামো, যেটা বাজারের অবকাঠামোটা কিন্তু এখনো অপ্রতুল, যেভাবে হয়ে ওঠার কথা এখনো ওইভাবে হয়ে ওঠেনি। আমাদের বাজার ব্যবস্থাপনা যখন আরো ডেভেলপ হবে তখন কিন্তু কৃষক ওই বাজারে প্রবেশের দিকে সুযোগটা আরো বাড়বে। ওই যে একটা প্রতিবন্ধকতা আছে যেটা হলো যে খাজনা দিতে হয় তাদের। হ্যাঁ, এটা আপনি জানেন অনেক বাজারে আমরা দেখছি কৃষক একটা অল্প পণ্য নিয়ে গেলে সেটার উপর একটা খাজনা দেওয়া লাগে। হ্যাঁ, খাজনা যদিও আমাদের একটা রাষ্ট্রীয় ভাবে এটার একটা আয়ের উৎস, কিন্তু খাজনাটা যখন একজন ক্ষুদ্র চাষির উপরে যায় তখন সে কিন্তু অনেকটা অসহনীয় মাত্রায় চলে যায়, তখন কৃষক ওই বাজারের বিমুখ হয়ে যায়, তখন সে একটা আরেকটা বাজার খোঁজে। যখন ওইখানে হয়
তখন সে বলে কি কয় আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেব। এইভাবে কিন্তু কৃষক একটু আমার আরেকটি প্রশ্ন যে বাজার সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে কৃষকদের করণীয় কি, আর এক্ষেত্রে কৃষক সংগঠন কি ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। অনেক সুন্দর বিষয় এটা। আমি কয়েকটা উদাহরণ দেব, বিশেষ করে ভিয়েতনাম, ফিলিপিন্স। আমি এখানে ভিজিট করছিলাম, কৃষকদের এই মার্কেট লিঙ্কেজ গুলো আমি বিশেষ করে ভিয়েতনামে দেখেছি। ভিয়েতনামে কিন্তু ওইখানে যারা কৃষক সংগঠন আছে, অনেক শক্তিশালী সংগঠন আমি দেখেছি, তারা সংগঠনের মাধ্যমে কিন্তু সরাসরি বাজারে তাদের পণ্যটা নিয়ে যাচ্ছে, কৃষকরা নিয়ে যাচ্ছে। তারা কিন্তু মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে অমিট করছে, তাদেরকে ওইখানে ঢুকতে দেয় নাই। তো আমাদের দেশে যদি এটা কৃষকরা করতে চায় তাহলে কৃষক সংগঠনের কোনো বিকল্প নাই, কারণ একজন কৃষক সে একার পক্ষে ওইগুলা মেনটেন করা, এতগুলা বাজার যাচাই করা অনেক কঠিন হয়ে পড়ে, তার খরচে পোষাবে না। এই জন্য আমরা বলি, বিভিন্ন দেশে আছে, কেরালাতেও আছে, যেটা কৃষকরা মিলে যদি একটু শক্তিশালী কৃষক সংগঠন যদি গড়ে তুলতে পারে, তাহলে সংগঠনের ভিতর থেকে যারা একটু ব্যবসায়িক মনোভাব সম্পন্ন সদস্য থাকবে, তাদেরকে নিয়ে একটা মার্কেটিং গ্রুপ, যেটা সরকারের নীতিমালায় আছে, গ্রুপ ভিত্তিক মার্কেটিং, যেটা দল ভিত্তিক মার্কেটিং এর কথা বলা হয়, যেটাকে FMG বলা হয়, ফার্মার মার্কেটিং গ্রুপ। যারা ব্যবসায়িক মনোভাব সম্পন্ন আছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা মার্কেটিং দল গঠন করি, ওই দলগুলোই কিন্তু বিভিন্ন মার্কেট গুলো যাচাই করবে, কারণ সব কৃষকের পক্ষে মার্কেট যাচাই করা সম্ভব না, অনেক প্রান্তিক কৃষকের সম্ভব না। তাহলে সংগঠনের পক্ষ থেকে যখন মার্কেটটা যাচাই করবে, বড় বড় মার্কেটে যাবে, এক এক মার্কেটের চাহিদা এক এক রকম, তখন সেই অনুযায়ী তার পণ্যটা সে সরবরাহ করতে পারবে। এই জন্য কৃষক সংগঠন কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। তবে এই ক্ষেত্রে কৃষক সংগঠনটাকে দক্ষ করে তুলতে হবে, কার্যকর করতে হবে। বিশেষ করে যারা লিড দিবে, লিডার কৃষক সংগঠন, এদের কিন্তু লিডারশিপ ডেভেলপমেন্টের একটা প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ। সাধারণত কি কি উপায়ে বাজার সংযোগ সৃষ্টি করা যায়? হ্যাঁ, ধন্যবাদ। এটা ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এটা অনেকেরই প্রশ্ন, বলে থাকে যে আসলে আমরা তো চাই, কিভাবে আমি এই লিঙ্কেজটা বজায় রাখতে পারবো। এটার অনেকগুলো উপায় আছে। আমি প্রথম উপায়টা বলি। একজন প্রান্তিক কৃষক সেই স্থানীয় যে বড় কৃষক আছে, প্রগ্রেসিভ যে কৃষক আছে, তার সাথে একটা লিঙ্কেজ তৈরি করতে পারে। মানে তার পণ্যগুলো সে বড় কৃষককে দিল, বা বড় কৃষক কিভাবে কাজ করতেছে তার সাথে একটা লিঙ্কেজ তৈরি করলো, সম্পর্ক তৈরি করলো, তার সাথে একটা সংযুক্তি তৈরি করলো। এরপরে আবার ক্ষুদ্র কৃষক স্থানীয় যে খুচরা ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ীদের সাথেও সে সংযোগ তৈরি করতে পারে। অর্থাৎ তার পণ্যটা সে ফরিয়া ব্যবহারীকে না দিয়ে সে একটু কষ্ট করে গিয়ে যদি খুচরা ব্যবসায়ীদেরকে দিয়ে আসে, তাহলে তার পণ্যটা সে সরাসরি বিক্রি করতে পারে। মধ্যখানে যে ফরিয়া খুচরা বিক্রেতা যারা আছে, তাদের ওই লাভটা কৃষকের পকেটে যাবে, বৃদ্ধি করে যারা, তাদের লাভটা কৃষকে পাবে। আরেকটা হলো, যেটা আমি একটু আগে বললাম, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা যদি সমবায় সমিতি যদি থাকে ওই গ্রামে, ওই সমবায় সমিতির মাধ্যমে যদি সে লিঙ্কেজটা তৈরি করতে পারে, বিশেষ করে তার পণ্যটা যে সমবায়ের মাধ্যমে, আমি যেটা বললাম সংগঠন, সেটাও এক প্রকার সমবায় সমিতি, সেখানের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে সেই লিঙ্কেজটা তৈরি করতে পারে। আরেকটা করতে পারে, এখন আপনি দেখছেন কৃষি কিন্তু আমাদের অনেক আগে গেছে, এখন বাণিজ্যিক কৃষি হচ্ছে, এখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হচ্ছে, কৃষি থেকে প্রক্রিয়াজাতকরণ অনেক পণ্য, বাণিজ্যিক কৃষির সাথে আবার যে বিষমুক্ত পদ্ধতিতে নিরাপদ খাদ্য, বিষমুক্ত খাদ্য উৎপাদিত হচ্ছে। এখন আপনি দেখবেন যে গ্রামে কিন্তু হোমস্টেড, হাউসফুল বেসিসে কিন্তু অনেক প্রক্রিয়াজাতকরণ শুরু হয়েছে, আচার বানানো, বিভিন্ন রকমের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শুরু হয়েছে। তাহলে ওই কৃষক যারা অল্প অল্প পণ্য উৎপাদন করে, তারাও কিন্তু প্রক্রিয়াজাতকারীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনি কুমিল্লার কথা ভাবেন, কুমিল্লা কিন্তু শহরে অনেকগুলা আড়তদার আছে এবং পাইকার আছে। যে কৃষক যদি কষ্ট করে আগে যে মার্কেটটা যাচাই করে, আড়তদারের সাথে তার একটা সম্পর্ক তৈরি করতে পারে, একটা লিঙ্কেজ তৈরি করতে পারে, পাইকারদের সাথে তার লিঙ্কেজ তৈরি করতে পারে। সর্বশেষ যদি একটু প্রগ্রেসিভ কৃষক হয়, একটু যদি ভালো বড় কৃষক যেটাকে আমরা বলি, বা মাঝারি কৃষক আমরা যেটাকে বলি, সেই রকম যদি হয়, তাহলে কিন্তু সেই এক্সপোর্টার, তার পণ্যটা যদি নিরাপদ এবং মানসম্মত হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি প্রোডাক্টটা হয়, তখন সে কিন্তু এক্সপোর্টারদের সাথে যোগাযোগ করতে পারে। বা এক্সপোর্ট যারা করে, এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছে, বিশেষ করে আপনি দেখছেন যে নিমসার থেকে কিন্তু অনেক সবজি আমাদের বিদেশে যাচ্ছে, হটেক্স ফাউন্ডেশন থেকে যাচ্ছে। এবং বড়ুরা আপনার যে লতিরাজ পানি কচু, যেটা কচু, এটাও কিন্তু বাইরে যাচ্ছে। অর্থাৎ বাড়ি পানি কচু এটা কিন্তু এক্সপানশন হয়েছে। এই যে যারা বিদেশে এক্সপোর্ট করতেছে, এক্সপোর্টার, এখানে দুই ধরনের এক্সপোর্টার আছে। একটা হচ্ছে লোকাল এক্সপোর্টার, আপনি গ্রামে কিন্তু এখন দেখবেন শিক্ষিত
উদ্যোক্তা, তরুণ ইয়াং যুবক, তারা চাকরির পিছনে না ছুটে কিন্তু তরুণ কৃষি উদ্যোক্তা চাকরির পিছনে না করে কিন্তু তারা কিন্তু এখন এইদিকে ঝুঁকে পড়ছে, এক্সপোর্ট ইনপুট ব্যবসার দিকে অনেকে সফল হয়েছে। বিশেষ করে আমি রিসেন্টলি দেখলাম সেই নিমসারের এক ইয়াং একজন শিক্ষিত যুবক, সে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকের কাছ থেকে বিভিন্ন পণ্যগুলো কালেকশন করতেছে। তার একটা কালেকশন সেন্টার আছে, এখানে একটা এনজিও সে এক জায়গায় এনে সেখান থেকে সেই লেবেলিং, প্যাকেজিং, গ্রেডিং করে সেই প্যাকেজজাত করে সেটা কিন্তু এক্সপোর্ট করতেছে। এইভাবে একজন কৃষক কিন্তু বিভিন্ন মাধ্যমের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করতে পারে। ধন্যবাদ স্যার। এবারের প্রশ্ন আপনার কাছে যে কৃষকদের বাজার সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সেবাদানকারী প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে কৃষককে তো আমরা সেবাদানকারী প্রতিষ্ঠান বলতে বুঝাই আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, প্রাণী সম্পদ ইনস্টিটিউট, মৎস্য সম্পদ ইনস্টিটিউট, অনেক ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলা কৃষকদেরকে আমরা সেবা দিয়ে থাকি। এখন আমরা যেটা আমি বলবো আজকে দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা সেবাদানকারী প্রতিষ্ঠানে আমরা আছি, এই ক্ষেত্রে কৃষকদেরকে আমরা মার্কেট লিঙ্কেজের জন্য যেটা করতে পারি, আমরা কৃষকদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা বিশেষভাবে প্রশিক্ষণ দিই সাধারণত উৎপাদন বিষয়ে বা রোগ বালাই দমন ব্যবস্থাপনা বিষয়ে বা সংরক্ষণের বিষয়ে অথবা প্রক্রিয়াজাতকরণ বিষয়ে। কিন্তু মার্কেট লিঙ্কেজ, বিপণন বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ একেবারে খুবই কম, অপ্রতুল। এখন কিন্তু সময় এসেছে আমরা কিন্তু প্রশিক্ষণে কিন্তু মার্কেট লিঙ্কেজের বিষয়ে কৃষকদেরকে কিভাবে দক্ষ করে তুলতে পারে, সে মার্কেট যাচাই কিভাবে করবে, তার ভ্যালু এডিশন কিভাবে করবে, প্রক্রিয়াজাত কিভাবে করবে, এক্সপোর্ট কিভাবে করবে, মানে একটু প্রশিক্ষণগুলোতে একটু নতুনত্ব নিয়ে আসা দরকার। যেহেতু আমাদের কৃষি এখন পরিবর্তনশীল কৃষি, আমরা বলতেছি এখন ভ্যালু এডেড কৃষি। আমাদের কৃষিটা কিন্তু এখন ভ্যালু এডেড কৃষি হয়ে গেছে এবং রপ্তানিমুখী কৃষি হয়ে গেছে, এবং সবচেয়ে বাণিজ্যিক কৃষি, যেটা আমরা চাই কৃষক লাভবান হবে, লাভজনক কৃষি, পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে সে লাভবান হবে। এই জন্য আসলে কিন্তু আমাদের সেবাদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে, দ্বিতীয়ত তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ গ্রুপ করে, মার্কেটিং বিষয়ে বিভিন্ন রকমের এক্সপোজার ভিজিট করে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকতে হয়। আচ্ছা, আমাদের যে সরকারিভাবে একটা প্রতিষ্ঠান আছে যে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর কৃষকদেরকে কিভাবে সেবা দিবে, আবার কৃষক কিভাবে সেবা নিবে কৃষি বিপণন অধিদপ্তর থেকে? ধন্যবাদ। যে কৃষি বিপণন অধিদপ্তর আসলে একটা শক্তিশালী কিন্তু একটা বিপণন অধিদপ্তর। তবে আমরা যেরকম আশা করছিলাম, এদের জনবল সংকট, লোকবল সংকট এবং বিভিন্ন লিমিটেশন তাদের মধ্যে আছে। মূলত তারাই ম্যান্ডেটরি। তারা কিন্তু আমরা যেটা দেখছি, জেলা লেভেলে কিন্তু তাদের অফিস আছে, জেলা বিপণন কর্মকর্তা হিসেবে। কিন্তু আমার দেখা মতো সেখানে জনবল অত্যন্ত কম। একজন দুইজন লোকের পক্ষে একটা জেলাকে বিপণন বিষয়ে দক্ষ করে তোলা, মানুষকে, কৃষককে দক্ষ করে তোলা খুব কঠিন বিষয়। এই ক্ষেত্রে আমি মনে করি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। এখানে কিন্তু এই বিষয়গুলা যদি একটু নিয়ে আসা হয়, যেহেতু প্রতি থানায়তে, প্রতি ব্লকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছে, তাদেরকে যদি এটাতে কৃষি বিপণন বিষয়ে আগে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলে, দক্ষ করে তুলে, এরপর কৃষকদেরকে কিভাবে তারা সহায়তা করবে, এরকম একটা চেইন ডেভেলপ করা দরকার। আমরা জানি আমাদের যে বিপণনের যে চ্যানেল, এটা সনাতনী চ্যানেল, যেটা অনেকগুলা হাত বদল করতে হয়। এই কারণে কিন্তু আমাদের পণ্যের দামটা বেড়ে যায়। তাই আমরা চাচ্ছি যে এখন বিপণনের যে চ্যানেলটা, সরবরাহের যে চ্যানেলটা, সাপ্লাই চেইন যেটাকে বলি, এটাকে একটু শর্ট করার জন্য, শর্ট করতে হলে কিন্তু আমাদের প্রশিক্ষণের দরকার আছে। ওখানে যে মার্কেট অ্যাক্টর গুলো আছে, যেমন আমরা বলি ফরিয়া, ব্যাপারী, আড়তদার, পাইকার, এদেরই কিন্তু প্রশিক্ষণের দরকার আছে। আর এদেরকে আমাদের সংগঠনভুক্ত করে এরপরে যদি তাদেরকে যদি আমাদের একই প্ল্যাটফর্মে যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু তারা ওই সিন্ডিকেটটা করতে পারবে না। সুতরাং সেবাদানকারী প্রতিষ্ঠানের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে ড্যাম, যেটা এখন পার্টনার একটা বড় প্রকল্প আছে, ওনারা বেশ ভালো কাজ করতেছে আমি যতটুকু জানি। এখন আমাদের সামনে কিন্তু উৎপাদন এবং বিপণন, এটা মুদ্রার এপি টু বি হওয়ার কথা। আর না হলে যতই আমরা উৎপাদন বাড়াই না, এখানে অতিরিক্ত উৎপাদন আমরা বলে থেকে এক প্রকার ঝুঁকি, রিস্ক, ওয়ান কাইন্ড অফ রিস্ক। আপনি যদি বিক্রি করতে না পারেন, যদি ন্যায্য দাম না পান, তাহলে তো কৃষক পরবর্তীতে উৎসাহ হারিয়ে ফেলবে। এই ক্ষেত্রে আমরা উৎপাদনে যতটা গুরুত্ব দিই, একই সাথে কিন্তু আমরা
বিপণনের ক্ষেত্রে আমাদের গুরুত্বটা অবশ্যই বাড়াইতে হবে। তার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা ওখানে বেশি দরকার, যেখানে আমাদের মার্কেটের যে অবকাঠামো উন্নয়ন করা, রাস্তাঘাট উন্নয়ন করা, মার্কেটের যে ফেসিলিটিস গুলো আছে, হ্যাঁ, এইগুলাকে আরো উন্নত করা দরকার। আমাদের বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে যাচ্ছে, বিশেষ করে যে গার্মেন্টস থেকে শুরু করে মোটামুটি অনেক পণ্যই আমাদের বিদেশে যাচ্ছে, কিন্তু কৃষি ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে এখানে, যে উত্তম কৃষি চর্চা হওয়া লাগবে যে কৃষির উৎপাদনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই ব্যাপারে মানে উত্তম কৃষি চর্চার বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে উত্তম কৃষি চর্চা, যেটাকে আমরা জিএপি বলি, গ্যাপ, যেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলি, এটা অল্প সময়ে তো এটা বলা খুব কঠিন। তারপর আমি বলি রপ্তানির জন্য অবশ্যই এটা ফলো করা দরকার। এটা ফলো করতে গেলে এটা তো অনেকগুলা কাজের ধারাবাহিকতা, অনেকগুলা কাজের, প্রত্যেকটা কাজ আমাদের এগুলো ফলো করতে হবে। এটা আমরা যতটা না তাত্ত্বিক, আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এত আসতে পারিনি, আমাদের আরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হইতে হবে। যদিও এখন অনেকগুলা ফসলের কিন্তু আমরা এগুলা কাজ শুরু হয়েছে বাংলাদেশে, এগুলো যদি যথাযথভাবে অনুসরণ করা যায় কৃষক পর্যায়ে, তাহলে কিন্তু আমাদের নিরাপদ এবং মানসম্মত পণ্য উৎপাদন হবে, আমরা রপ্তানি আরো বাড়াইতে হবে, অর্থাৎ আমাদের কৃষিটা রপ্তানিমুখী হবে, এতে আমাদের বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। স্যার, একটু আপনি যদি স্পেসিফিক বলতেন আর কি, যে যেমন ধরেন যদি টমেটোর ক্ষেত্রে আমরা যদি এক্সপোর্ট করতে হয়, তাহলে এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আমাদের শুরু থেকে অবলম্বন করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে যেটা করবেন, আসলে যে টমেটোটা আপনি উৎপাদন করবেন, ওই টমেটোটা কোন দেশে চাহিদা আছে, হ্যাঁ, আগে এক্সপোর্ট কান্ট্রি কোনটা হবে, ওই কান্ট্রি তারা কি চাচ্ছে, আপনার টমেটোটা কোন জাত, এখানে জাতের একটা বিষয় আছে, কোন জাতটা তারা চাচ্ছে এবং কোন মানের চাচ্ছে, ওরাই কিন্তু একটা গাইডলাইন দিয়ে দেয়। আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, আমরা এক্সপোর্টারদের মনোভাব না বুঝে আমরা কিন্তু উৎপাদন করে ফেলি, এরপরে এক্সপোর্ট করতে চাই, তখন ওইখানে বাধাগ্রস্ত হয়ে যায়। আগে যারা এক্সপোর্ট করবে, নিবে, তাদের চাহিদাটা কি এটা আমাদের জানতে হবে। জানার পরে এখানে তারা একটা গাইডলাইন দেয়, যে গ্যাপ অনুসরণ করতে হবে, আর অনেকগুলা বিষয় আছে, এগুলো অনুসরণ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এক্সপোর্ট করতে হলে আমাদের বিমান কার্গোর বিষয় আছে, বন্দরের অনেকগুলা বিষয় আছে, জটিলতা আছে, এগুলো সবগুলা কিন্তু নিরসন করতে হবে সরকারের সহায়তায়। এরপর কিন্তু কৃষকরা উদ্যোগ নিতে পারবে যে সেই একজন এক্সপোর্টার হবে। আপনি বাংলাদেশের মানে উল্লেখযোগ্য একজন বিজ্ঞানী এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী। তো আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছরই আম রপ্তানি হয়। কোন জাতের আমটা বেশি রপ্তানি হয়? হ্যাঁ, গত যে স্ট্যাটিস্টিক্স যেটা দেখা গেল বিভিন্ন নিউজ পত্রিকায়, যে বাড়ি আম 3, আচ্ছা, বাড়ি আম 3, যেটাকে আম্রপালি আমরা বলতেছি, সেটা সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে। এরপরে আছে বাড়ি আম 4ও যাচ্ছে আপনার, এরপর গৌরমতি আছে, গোপাল বুক আছে, আরো বহু ধরনের আম, যেটা চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, ওইখান থেকে কিন্তু যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে একজন কৃষক মানে কোন বিষয়গুলি অবলম্বন করলে তার আমটা সে বিদেশে নিতে পারবে? ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। এটা যারা আম চাষী, তারা কিন্তু আগে শুরুতে যোগাযোগ করতে হবে ওই কোন দেশে আমগুলো যাচ্ছে। সরাসরি যদি যোগাযোগ করতে না পারে, ওই এলাকা থেকে কোন কৃষক আম রপ্তানি করে, তার সাথে আগে আইডিয়াটা নিবে, অর্থাৎ অভিজ্ঞ কৃষকের সাথে তার আগে পরিচিত হওয়া লাগবে, আইডিয়া নেওয়া লাগবে, দেন তার আমটা সেইভাবে উৎপাদন করতে হবে এবং এক্সপোর্টার খুঁজতে হবে। এক্সপোর্টার কারা? যেমন আপনার হয়তো জানার একটা সুখবর আমাদের দেশের জন্য, এই চলতি বছরেই কিন্তু চীন কিন্তু আমাদের দেশ থেকে অনেক আম নিবে। সেটা আমাদের জন্য একটা সবাইকে একটা বিশাল সুখবর। হ্যাঁ স্যার, আপনার কাছে একেবারে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি সর্বশেষ যে প্রশ্নটা করব, যে বাংলাদেশে গত কয়েক বছরে একটা বিপ্লব হয়েছে বারিয়াম 4, মানে বারিয়াম 4 যেটা, এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উল্লেখযোগ্য একটা সফলতা। তো এই বারিয়াম 4 কি কখনো মানে এক্সপোর্ট করার কোনো সুযোগ আছে? অবশ্যই, এটা তো এক্সপোর্ট হচ্ছে, বারিয়াম 4 এক্সপোর্ট হচ্ছে। বারিয়াম 4টা কিন্তু হাইব্রিড, বাড়ির আমের তো প্রায় 20টা জাত আছে। এই আমটার বিষয়ে মানে কৃষকদের জন্য একটা মেসেজ। এটার বৈশিষ্ট্যটা হলো এই আমটা লেট। আমরা নরমালি মে মাস থেকে কিন্তু আম পাই, মে জুন, এটা কিন্তু জুলাই আগস্ট পর্যন্ত হারভেস্ট করা যায়। আম যখন না থাকে, এটা লেট ভ্যারাইটি বলা হয়, এটা লেট ভ্যারাইটি। এটা হচ্ছে 700 গ্রাম পর্যন্ত হবে সাইজে। এটা টিএসএস, যেটা মিষ্টতা অনেক বেশি, এটা দেখতেও সুন্দর,
একটু কালারফুল হয়, আবার বেগিন করলে এক কালার হলুদ হয়ে যায়। তো এইটা মেগা ভ্যারাইটি হিসেবে বাংলাদেশে কিন্তু বেশ পরিচিতি লাভ করছে সাম্প্রতিক সময়ে, এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে ইভেন দেশে এবং বিদেশে। সুতরাং এটাকে যদি ওই যে গ্যাপ অনুসরণ করে যদি আমরা উৎপাদন করতে পারি, অলরেডি এটা গ্যাপের লিস্টে কিন্তু আছে এই আমটা। তো এটা অনুসরণ করে যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমাদের রপ্তানি বাড়বে এই আমের নিঃসন্দেহে। আচ্ছা, কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে 12 মাসে আম চাষ করতে চায় তাহলে কোন জাতটা সে বেছে নেবে? আসলে 12 মাসে আম চাষ করতে গেলে তো আপনি তো নিশ্চয়ই জানেন আমের মৌসুম কিন্তু এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, আগস্ট পর্যন্ত। এখানে আপনি নিশ্চয়ই জানেন আমাদের বাড়ি আম একটা আছে মহানন্দা, যেটা আর্লি হয়, বাড়ি আম 8 অনেকটা আর্লি হয়, আবার বাড়ি আম 3 এটা মাঝারি সময়ে হয়, আবার বাড়ি আম 4 যেটা এটা লেটে হয়, আবার বাড়ি আম 11 যেটা হয় 12 মাসে, যেটা নভেম্বর মাসে একবার ফলন, বছরে 3 বার ফলন ধরবে, নভেম্বর মাসে একবার, ফেব্রুয়ারি মাসে একবার, মে মাসে একবার, 12 মাসি আম। তাহলে আপনি আগাম, মধ্যম সময়, মৌসুম ভিত্তিক এবং লেট এবং 12 মাসি সবগুলো আমের সমন্বয় যদি ঘটাতে পারেন তাহলে আপনি 12 মাসি আম পাবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, শ্রোতা মণ্ডলী সবাইকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।